30 নভেম্বর থেকে শুরু করে বাংলাদেশে টানা আওয়ামী লীগের সরকার পতনের আন্দোলন। দীর্ঘদিন পর রাজপথে নামলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন। দর্শক দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ কর্মী দল বেঁধে রাজপথে নেমেছে আজকে 30 নভেম্বর। তারা কিন্তু ধ্বংসলীলা করে ঢাকায়। এদিকে আজ 30 নভেম্বর আওয়ামী লীগ কর্মীরা বিশাল কর্মসূচি করছে। সার্জিস হাসনাতদের খারাপ অবস্থা করে দেশের নতুন পরিস্থিতি হয়েছে আজকে। এই নিয়ে ডক্টর ইউনূস সহ সবাই আতঙ্কে আছে। একাধিক গণমাধ্যম খবর দিচ্ছে আওয়ামী লীগ 30 নভেম্বর বেশ বড় একটা কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই খবরের আড়ালে কি কি খবর রয়েছে, কেন এই ঘোষণা করা হলো এবং কেনই সেটা 30 তারিখ? বাংলাদেশের ব্যাপারে মনস্থির করে ফেলেছে আমেরিকা। নির্বাচনে আওয়ামী লীগ থাকছেই, নির্বাচনে জিতে আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠন করছেই, আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হচ্ছে। এই সমস্ত কথা যথারীতি মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন খলিলুর রহমান। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত যেটা, সেটা হচ্ছে আওয়ামী লীগ সহ নির্বাচন হবে। এখন খলিলুর রহমান দেশে আইসা এই ব্যবস্থা করাই তবে ইউনূসকে দিয়ে যে কিভাবে আওয়ামী লীগের আইনে ইলেকশন করা হয়। সবকিছু মিলিয়ে আগামী ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে খলিলুর রহমান। যে বনে বাঘ নেই সে বনে সবাই নিজেকে বাঘ মনে করে। বাংলাদেশ আওয়ামী লীগ 15 থেকে 16 মাস মাঠের রাজনীতি থেকে দূরে আছে, কিন্তু বাংলাদেশের কিছু চুনুগুটি দল সেই সুযোগে নিজেদেরকে বাঘ মনে করা শুরু করে দিয়েছে। খলিল খলিল ডাক পাড়ি, খলিল মোদের কারবারি। খলিল এখন দোহায়, আসিল সে দিল্লি। এই পরিস্থিতির বিবরণ দিতে হচ্ছে রজার রহমান ওরফে খলিলুর রহমানকে। কিন্তু হুট করে প্রভাবশালী বিদেশি উন্নয়ন সহযোগী এবং দেশগুলোর প্রতিনিধিদের কণ্ঠে সুর বদলের ইঙ্গিত। তারা বলতে শুরু করেছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। একদিকে বিশ্বের বিভিন্ন দেশ আওয়ামী লীগকে সাপোর্ট দিতে শুরু করেছে, অন্যদিকে আজকে 30 নভেম্বর আওয়ামী লীগ কর্মীরা বিশাল একটা কর্মসূচির ঘোষণা দিয়ে রাজপথে নেমেছে। সার্জিস হাসনাত সহ সবার খারাপ অবস্থা করে যারা কিনা শেখ হাসিনাকে দেশ থেকে বিদায় করেছিল। দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনীতির মধ্যে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, অনেক জল্পনা কল্পনা শেষ করে আজকে নতুন অনেক ঘটনা ঘটিয়ে দেয় আওয়ামী লীগ কর্মীরা। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ঢাকার রাজপথে কি হচ্ছে এবং এই ঘটনাগুলোতে কার কি ক্ষতি হয়েছে এই সবও দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আকাশে ভাসতে শুরু করেছে নানা গুঞ্জন, জল্পনা কল্পনা আর হিসেব নিকেশ। আওয়ামী লীগকে ছাড়াই ভোট হবে এমন সমীকরণে এখন পর্যন্ত স্পষ্ট সিলমোহর অন্তর্বর্তীকালীন সরকার, বিএনপি, জামায়াত, এনসিপি সহ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের। নির্বাচন কমিশনও স্পষ্ট করে বলে দিয়েছে আসছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। কিন্তু হুট করে প্রভাবশালী বিদেশি উন্নয়ন সহযোগী এবং দেশগুলোর প্রতিনিধিদের কণ্ঠে সুর বদলের ইঙ্গিত। তারা বলতে শুরু করেছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। ভারত প্রথম থেকেই সব রাজনৈতিক পক্ষের অংশগ্রহণে নির্বাচনের উপর জোর দিলেও এখন ইউরোপীয়দের কণ্ঠেও এমন বক্তব্য আসায় বাংলাদেশের রাজনীতিতে নতুন হাওয়া বইছে কিনা তা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। বুধবারই জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটস ঢাকায় এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণমূলক শব্দটি ব্যবহার করেছেন। সেখানে তিনি বলেছেন, জার্মানি চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সেই সঙ্গে ভোটার উপস্থিতিও বেশি হবে। নারী পুরুষ উভয়ে ভোট দেবে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার উপস্থিতি জরুরি। সাধারণত কূটনীতির পরিভাষায় একটি নির্দিষ্ট গণ্ডি থাকে। একটি বাক্য, একটি শব্দে অনেক কিছু প্রকাশ করেন কূটনীতিকরা। হঠাৎ করেই জার্মান রাষ্ট্রদূতের এই অংশগ্রহণমূলক শব্দ ব্যবহারের কি অর্থ হতে পারে তা উদ্ধারে এখন ব্যস্ত বিশ্লেষকরা। অবশ্য অংশগ্রহণমূলক বলতে কি বোঝানো হচ্ছে তার ব্যাখ্যায় জার্মান রাষ্ট্রদূত বলেছেন, এর মানে হচ্ছে বৃহৎ সংখ্যায় রাজনৈতিক দল যেন অংশ নিতে পারে। জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য ভালোভাবে খেয়াল করলে আসলে দুই ধরনের ব্যাখ্যাই করা সম্ভব। কিন্তু অংশগ্রহণমূলক অর্থাৎ বৃহৎ সংখ্যায় ভোটার উপস্থিতির উপর তার এই জোরদার অবস্থানে একটি দিক স্পষ্ট। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের উপর নিষেধাজ্ঞা এবং এই কারণে সহিংসতা হলে ভোটার উপস্থিতি যদি কমে যায় তবে এর গ্রহণযোগ্যতা বিদেশি উন্নয়ন সহযোগীদের কাছে কম হওয়ার সম্ভাবনা সমূহ। সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়কর বচওয়েকের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সেখানেও উচ্চারিত হয়েছে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা। কমনওয়েলথের প্রতিনিধিরা 4টি রাজনৈতিক দলের সঙ্গে দেখা করেন। এর মধ্যে ছিল বিএনপি, জামায়াত, এনসিপি এবং উল্লেখযোগ্যভাবে এই তালিকায় আছে জাতীয় পার্টির নামও। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তাদের কাছে অভিযোগ করে বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করছে না অন্তর্বর্তী সরকার।
ঐকমত্য কমিশন এবং নির্বাচন কমিশনে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ ছিল তার। বিগত আওয়ামী লীগ সরকারের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে সংলাপ সহ সব ধরনের যোগাযোগ থেকে দূরে সরিয়ে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার। খলিল খলিল ডাক পাড়ি খলিল মোদের কার বাড়ি, খলিল এখন দোহায় আসিল সে দিল্লি। বেশ একটা কবিতা হলো, বলুন। আসলে কবিতা নয়। দিল্লিতে বেশ একটা চাপমূলক বৈঠকের পর দেশে ফিরেই কাতারের রাজধানী দোহায় গিয়ে পরিস্থিতির বিবরণ দিতে হচ্ছে রজার রহমান ওরফে খলিলুর রহমানকে, যার আনুষ্ঠানিক পদবি বাংলাদেশ সরকারের বা প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা। দিল্লিতে যে বৈঠকে রজার রহমানকে বাংলাদেশের কারণে উপমহাদেশের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার বিষয়ে জোর চাপ দেওয়া হয়, সেই বৈঠকে আমেরিকান দূতাবাসের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারাও ছিলেন। তারাই বিষয়টিকে নিয়ে দোহায় যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা যায়। এখন দোহা থেকে তিনি কি নিয়ে ফিরবেন, কি দিয়ে ফিরবেন, কি পরিস্থিতি বদলাবে, পরিস্থিতি কোন দিকে যাবে, এসব বিষয়েই আজকের বিশ্লেষণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথিত নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওরফে রজার খলিলের সাম্প্রতিক সফরসূচি দেখলে একটা ব্যাপার পরিষ্কার হয়, তিনি এক ধরনের জটিল বহুমুখী সমীকরণ সামলাচ্ছেন। দিল্লি, দোহা আর ওয়াশিংটন, এই তিনটি জায়গা এখন বাংলাদেশের নিরাপত্তা এবং রাজনৈতিক ভবিষ্যতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। আর এই তিন দিকে নিজেকে গ্রহণযোগ্য করে তোলাটাই হচ্ছে যেন তার প্রধান কাজ, প্রধান উদ্দেশ্য। দিল্লিতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপট ছিল খুব স্পর্শকাতর। ভারত বেশ কিছুদিন ধরে অভিযোগ করছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অন্তত 12টি জঙ্গি ক্যাম্প সক্রিয় রয়েছে। সেগুলো পরিচালনা করছে পাকিস্তান থেকে আসা ভারত বিরোধী জঙ্গিরা। ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের কাছে এটা শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয়। দিল্লি আশঙ্কা করছে রাজনৈতিক অনিশ্চয়তার সুযোগে ইসলামপন্থী গোষ্ঠী বা উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী বাংলাদেশে আরো মাথা তুলে দাঁড়াচ্ছে বা ইতিমধ্যে দাঁড়িয়েছে। দোভাল নিজের মতো করে এই সতর্কতা দিয়েছেন, অর্থাৎ তিনি খলিলুর রহমানকে স্পষ্ট সংকেত দিয়েছেন যে বাংলাদেশ যদি এই ক্যাম্পগুলো নিশ্চিহ্ন না করে বা এই ক্যাম্পগুলোর বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে এক সময় ভারত নিজস্ব বিকল্প পথ খুঁজবে। আমরা জানি যে পাকিস্তানের এরকম অনেকগুলো ক্যাম্প, ভারত বিরোধী ক্যাম্প, যেখানে সন্ত্রাসী তৎপরতার জন্য প্রস্তুতি হচ্ছিল বা প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেই সব জায়গায় ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল। এটা কি বাংলাদেশের প্রতি এক ধরনের হুমকি কিনা, সেটা নিয়ে বিশ্লেষকরা কথা বলছেন। এর ঠিক পরদিনই কুমিল্লায় একটি সন্দেহভাজন জঙ্গি ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান দেখিয়ে দিয়েছে যে খলিলুর রহমান এই বার্তাকে, বিশেষ করে এই অজিত দোভালের বার্তাকে হালকাভাবে নেননি। এই খবর আমাদেরকে দিয়েছে একটি ভারতীয় গণমাধ্যম। তিনি জানেন, মানে খলিলুর রহমান জানেন যে দিল্লির সঙ্গে সম্পর্ক অস্বস্তিকর হলে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি করবে, বিশেষ করে এমন এক সময় যখন অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং রাজনৈতিক মেরুকরণ কঠিন পর্যায়ে পৌঁছেছে। কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠেছে তার দোহা সফরকে ঘিরে। গত এপ্রিল থেকে 3-4 বার দোহা গেছেন তিনি, আর প্রতিবারই সেখানে মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের তথ্য সামনে এসেছে, যদিও ঢাকা কখনোই এই আলোচনার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। দোহা এখন মার্কিন সামরিক এবং গোয়েন্দা নেটওয়ার্কের আঞ্চলিক কেন্দ্র। ওয়াশিংটন বাংলাদেশ নিয়ে ঠিক কি ভাবছে সেটা বোঝার জন্য দোহায় এই ধরনের বৈঠকের গুরুত্ব অনেক এবং অনেক বেশি। বাংলাদেশে 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র সরাসরি খেলায় রয়েছে। মানবাধিকার, নির্বাচন, রোহিঙ্গা সংকট, মিয়ানমার প্রসঙ্গ সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আলোচনায় নিরাপত্তা ইস্যু আবারও সামনে উঠে এসেছে এবং সবসময় এটি একটি প্রধান ইস্যু ছিল, বিশেষ করে ইন্দো প্যাসিফিক এই বলয়ে বাংলাদেশ এমন একটি ভূরাজনৈতিক অবস্থানে আছে যাকে প্রাধান্য না দিয়ে উপায় নেই। ভারতের উপায় নেই, আমেরিকার তো নয়। খলিলুর রহমানের দায়িত্বই হলো এই নেতিবাচকতা প্রশমিত করা। যে বনে বাঘ নেই সে বনে সবাই নিজেকে বাঘ মনে করে। বাংলাদেশ আওয়ামী লীগ 15 থেকে 16 মাস মাঠের রাজনীতি থেকে দূরে আছে, কিন্তু বাংলাদেশের কিছু চুনুপুটি দল সেই সুযোগে নিজেদেরকে বাঘ মনে করা শুরু করে দিয়েছে। তারা বলছে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। 5 আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগের কবর রচনা করে দিয়েছে জনগণ, তারাই ডিসিশন নাকি দিয়ে দিয়েছে। কোন জনগণ ডিসিশন দিয়েছে? বাংলাদেশে কি 2 থেকে 3 লক্ষ মানুষ বসবাস করে? 2-3 লক্ষ মানুষ রাজপথে নামলো, ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে ওয়াকারুজ্জামান সেনাবাহিনী ভারতে পৌঁছাই দিল, এটা ডিসিশন হয়ে গেল? এসব চাপাবাজি গালবাজি করে কোনো লাভ নেই। ধরে নিলাম গায়ের জোর আছে, বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে না রেখে নির্বাচন করেই ফেললেন। ওই পাতানো নির্বাচনে তোমরা টোকাই সমন্বয়ক 1-2 এমপি হয়ে গেল, ধরে নিলাম বিএনপিও ক্ষমতায় চলে আসলো। কি হবে? তোমরা কি দেশ চালাতে পারবা? 5 বছর ক্যারি করতে পারবা? অসম্ভব। 1971 সালের পরে বাংলাদেশ আওয়ামী লীগ সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া যে নির্বাচনগুলাই দেওয়া হয়েছিল সেই নির্বাচনগুলা দেওয়ার পরে যে সরকার এসেছে বা ক্ষমতায় এসেছে বেশি দিন স্থায়িত্ব ছিল না। এটাই হচ্ছে
বাস্তবতা। 1996 সালে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা হয়েছিল, 15 থেকে 16 দিনের বেশি স্থায়িত্ব ছিল না, বাধ্য হয়ে আবার আওয়ামী লীগকে স্বনির্বাচন করতে হয়েছে। আগামীতে এটা ঘটবে, হয়তো 16 দিনের জায়গায় 16 মাস হবে, কিন্তু এটা হবেই। কারণ যে সকল টোকাই সমন্বয়কগুলা সারা বাংলাদেশ মিলে তাদের এনসিপি যা ভোট পাবে না, বাংলাদেশ আওয়ামী লীগের একটা এমপি পাচ্ছে ওই আসন থেকে সেই ভোট পাবে। আর তারাই এখন ডিসিশন নিচ্ছে, তারাই এখন গালবাজি করছে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে নাকি পারবে না। এই টোকাই সমন্বয়কগুলা খেতে পারতো না, এই টোকাই সমন্বয়কগুলা আগে চাপ্পল পরে পরে ঘুরতো, ভার্সিটির মধ্যে চা বেচতো। একটা আছে রনি, এরা এখন 2 কোটি টাকার গাড়িতে ঘুরে। এরা এতদিন বলতো আওয়ামী লীগের এমপিরা মন্ত্রীরা হচ্ছে যে চাঁদাবাজ, তারা টাকা লুটপাট করে, কিন্তু এখন তারা ওই জায়গায় বসে তারা নিজেরাই লুটপাট করছে। তারা এখন এমপি হওয়ার স্বপ্নে বিভোর আছে। তাদের কিছু সমন্বয়ক এখন উপদেষ্টা মন্ডলীতে প্রায় 15 মাস ধরে বসে আছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। আরেকজন আছে মাহফুজ আলম, সেও পরবর্তীতে আবার উপদেষ্টা হয়েছে। আবার তারা বড় বড় গালবাজি করে আওয়ামী লীগ দুর্নীতিবাজ, আওয়ামী লীগ দেশটা শেষ করে দিয়েছে। তারা এই 15 মাসে দেশের যে হাল করেছে, আওয়ামী লীগ 16 বছরে সে হাল করে না, বরং আওয়ামী লীগ 16 বছরে যে উন্নয়ন করেছে সে উন্নয়নের ব্যাঘাত ঘটিয়েছে এই 15 মাসে তারা, এবং ওই উন্নয়নকে ধ্বংস করে দিয়েছে 15 মাসে। তারা অর্থনীতি দুর্বল করে দিয়েছে, তারা স্বাস্থ্যখাত দুর্বল করে দিয়েছে, তারা শিক্ষাখাত দুর্বল করে দিয়েছে, তারা মানুষের প্রত্যেকটা সেক্টরে একেবারেই সকল কিছু ধ্বংস করে দিয়েছে। মানুষ এখন না পারতেছে বলতে, না পারতেছে সহ্য করতে। এখন আবার একটা পাতানো নির্বাচন দেওয়ার জন্য বসে আছে, ভাই ভাই নির্বাচন, কে কয়টা আসন পাবে। এই জামাতের এ বি টিম এনসিপি, সি টিম এবি পার্টি, ইনকালাব না ধনকালাব মঞ্চের হাদি আর বিএনপি মিলে নাটক সাজিয়েছে একটা নির্বাচনের। এই নির্বাচন জনগণ মানে না, এই নির্বাচনকে জনগণ বয়কট করে। আপনারা যদি এতই 5 আগস্ট জনগণ নির্ধারণ করে ফেলেছে আওয়ামী লীগকে একেবারেই ভ্যানিশ করে দেওয়ার, কবর রচনা করে দেওয়ার, তাহলে একটা প্ল্যানিং করেন না আপনারা মিলে, অ্যান্টি আওয়ামী লীগের যত দল আছে সকলে একটা জোট করেন আর আওয়ামী লীগকে এক পাশে রাখেন, নির্বাচন করেন, নির্বাচন করে আপনারা বিশাল ব্যবধানে জয়লাভ করে আওয়ামী লীগকে একেবারে শুয়ে দেন। আওয়ামী লীগ একটা আসনও পাবে না, আপনারা প্রায় 250-300 আসন পেয়ে যাবেন। তখন বলবেন এই তো নির্বাচনে আওয়ামী লীগকে জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, জনগণ আওয়ামী লীগকে আর ভোট দেয়নি, আওয়ামী লীগকে একেবারে জনগণ প্রত্যাখ্যান করেছে, আওয়ামী লীগ এমনিই তখন কবর রচনা হয়ে যাবে। সেই সুযোগটা করে দেন, এখন সেই সুযোগটা করে দিবেন না। আর সেই সুযোগ যদি আওয়ামী লীগ পায়, উল্টা আওয়ামী লীগকে মানুষ 200-র উপর আসন পাইয়ে দিয়ে আপনাদের কবর রচনা করে দিবে। মার্কিন রাষ্ট্রদূতের কথার পিঠে একসময় অজিত ডোভাল বলে দেন, অপরাধ ট্রাইব্যুনালকে দিয়ে যা খুশি রায় বার করে নিক না কেন সরকার, সেই রায়ের মেয়াদ তো মাত্র 2 মাস। তারপর শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এসে অপরাধ ট্রাইব্যুনালকে তার শাস্তির আদেশ সমেত আস্থা করে ফেলে দেবে। কিভাবে সেটা হবে তার একটা নির্দিষ্ট রোড ম্যাপও বলে দেন অজিত ডোভাল। খলিলুর রহমানকে বলে দেওয়া হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করেননি বলছেন। যদি তাই হয় তবে তিনি পদত্যাগ করেছেন বলে কিভাবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের অভিমত চাওয়া হলো? আবার বেঞ্চের বিচারপতিরা তখন সেনানিবাসে আছেন, তাহলে কবে কখন তারা শুনানি করলেন? পুরো ব্যাপারটা জালিয়াতি করে করা হয়েছে বলে আমেরিকা এখন দৃঢ়ভাবে বিশ্বাস করছে। এর অর্থ ইউনূস সরকার শুধু যে অবৈধতা নয়, এই সরকার হচ্ছে জালিয়াতির সরকার। বাংলাদেশের ব্যাপারে মনস্থির করে ফেলেছে আমেরিকা, আর এদিক সেদিক উঁকি ঝুঁকি দেয়া নয়, বাংলাদেশে যা করার সেটা করবে ভারত। ক্যাম্প সাহেব এটা বুঝেছেন, এইটা মাথায় রেখে বুঝেছেন যে চীনকে মোকাবিলা করার জন্য ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গুরুত্ব দিতে হবে, এবং ভারতের স্বার্থকে নিজের স্বার্থ বলে না দেখলে চীন বিরোধী প্ল্যান সফল হবে না। ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের অবস্থান এমনই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশকে কোনোভাবেই চীনের কাছে ঘেঁষতে দেবে না আমেরিকা, ভারতও দেবে না। এই কাজটা এতদিন আমেরিকা নিজে করবে ভেবেছিল, তাই সেন্ট মার্টিনস, হিউম্যান করিডর, চট্টগ্রামে মার্কিন সেনা ছাউনি ইত্যাদি নিয়ে খুব মাথা ঘামাচ্ছিল আমেরিকা। এই মাথা ঘামানোটা আবার ভারতের পছন্দ নয়, এটা স্বার্থের সংঘাত। আমেরিকা তাই আঞ্চলিক প্রভু হিসেবে ভারতকে মেনে নিয়ে বাংলাদেশে তার নিজের প্ল্যান থেকে সরে এসেছে। বাংলাদেশে দেখবেন, খেয়াল করলে দেখবেন যে কয়েক মাস আগেও বাংলাদেশে মার্কিনীদের যে দাপাদাপি চলছিল সেটা এখন অনেকটাই থেমে গেছে, স্তিমিত। দ্বিতীয়ত, ব্যবসাদার মানুষ ট্রাম্প বাইডেন প্রশাসনের মতো নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গে বিশ্বাসী নন। জঙ্গিতন্ত্র ও মৌলবাদের ঘোর শত্রু ট্রাম্প। বাংলাদেশ যেভাবে জঙ্গিবাদের কোলে ঢলে পড়ছে সেটা 7 সমুদ্র 13 নদীর দূর থেকে এসে তিনি থামাতে পারবেন না, এটা ট্রাম্প জানেন। এই জঙ্গিতন্ত্র থামাবার একমাত্র ক্ষমতা আছে ভারতের। তাই বাংলাদেশকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে, জঙ্গিতন্ত্র থেকে মুক্ত করতে ভারত ছাড়া তার সামনে আর কোনো পথ নেই। তৃতীয়ত, যে অর্থনৈতিক গাড্ডায় আজ পড়েছে বাংলাদেশ,
এটা থেকে তাকে বাঁচাতে বড় কোনো অর্থনীতিকে আশ্রয় না করলে বাংলাদেশের অর্থনীতি দাঁড়াতে পারবে না। দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু এবং আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা বা তাদেরকে যে বিভিন্ন দেশ সাপোর্ট দিচ্ছে বিশ্বের, এইগুলা নিয়ে কথা হয়। গাইজ এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছে এবং বিভিন্ন নিউজ প্রতিবেদন দেখিয়েছে, এই প্রতিবেদনগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।